আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভয়ের ঘটনা নিয়ে। এমন সত্য ঘটনা যা হয়তো মুখ ফুটে অনেকেই বলতে পারে না অথবা বলতে চায় না। সেই জমে থাকা অন্ধকারের অভিজ্ঞতাগুলোই ভয়ের ডায়েরিতে হয়ে ওঠে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। এই চ্যানেল গল্প বলে না, বরং মানুষের সেই অভিজ্ঞতা শোনায় ও শেয়ার করে যেগুলো বাস্তব, যেগুলো আমাদের বিশ্বাস, চোখ আর অনুভবের সব সীমা মুছে ফেলে। আপনারা কে কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সেটা জানতে আমার খুব বেশি ভালো লাগে। বিশেষ করে আপনারা কোন ধরনের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, জিন, আত্মা, পিশাচ, নাকি গ্রামের পুরনো কবরস্থান ঘিরে গড়ে ওঠা কোনো অলৌকিক ঘটনা, তা কমেন্ট করে এখনই জানিয়ে দিন। কারণ ভয়ের ডায়েরি শুধু আমার না, আমাদের সবার একসাথে গড়ে তোলা ভয়ঙ্কর এক স্মৃতির ভাণ্ডার। তাই আমরা চেষ্টা করব ভবিষ্যতের পর্বগুলো সাজাতে আপনার মনের মতো ভয় দিয়ে। মূল ঘটনায় ঢোকার আগে বলে নেই, আপনার নিজের জীবনে অথবা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা পরিচিত কারো জীবনে ঘটে যাওয়া বাস্তব কোনো ভৌতিক ঘটনা অথবা অদ্ভুত অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনার পাঠানো ঘটনাই হয়তো ভয়ের ডায়েরির পরবর্তী পর্বে স্থান পাবে। তবে হ্যাঁ, অবশ্যই আপনার ব্যক্তিগত জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখেই ঘটনা প্রচার করা হবে। আরেকটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে। আপনি শুনছেন ভয়ের ডায়েরি। এখানে গল্প নয়, বলা হয় সত্য ঘটনা। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের লোমহর্ষক সত্যি ঘটনা। আজকের ঘটনাটি আমাদেরকে যে ভাইয়া ইমেল করে পাঠিয়েছেন তার নাম সাব্বির। তিনি পেশায় একজন সাংবাদিক। নিরাপত্তাজনিত কারণে তিনি তার ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরাও সেটি ছাপিয়ে যাচ্ছি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর সবসময় দোয়া থাকবে এভাবেই ভালো থাকুন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি যে ঘটনাটি আপনাকে শেয়ার করছি সেটি ঘটে আমার নিজের সাথেই। যদি আমার ইমেলটি সিলেক্ট হয় তাহলে অনেক ধরনের মানুষ এই ঘটনাটি শুনবে, তাই আমি একটি সতর্ক বার্তা দিতে চাই। যদি কোনো অল্প বয়সী বা দুর্বল মনের মানুষেরা এই ঘটনাটি শুনে থাকেন তাহলে স্কিপ করে যেতে পারেন। যাই হোক ভাইয়া, আমার মনে হলো এটা বলা জরুরি, তাই বললাম। এখন আমি মূল ঘটনায় চলে যাই। আর যদি আমার লেখনীতে কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটি একেবারে শুরু থেকে শুরু করছি। এই মুহূর্তে আমার ঘুমানো উচিত ছিল। রাত প্রায় 3:30। আমি আমার ছোট্ট ভাড়া বাসার ডেস্কে বসে আছি, বাতি জ্বালানো, দরজাটা ভেতর থেকে আটকানো। বাইরে কুকুর ডেকেছে একটু আগে, তারপর যেন হঠাৎ সব চুপ হয়ে যায়। তবে মাথার ভেতরে একটা আওয়াজ বাজছে একটানা, একটি সাইরেন, লাশবাহী অ্যাম্বুলেন্সের সাইরেন। আমার নাম সাব্বির, বয়স 23, ঢাকায় থাকি। একটা অনলাইন নিউজ পোর্টালে রিপোর্টারের কাজ করি। ছোট থেকেই রহস্য এবং ভৌতিক জিনিসের প্রতি কেমন যেন একটা টান ছিল আমার। কিন্তু যতই আগ্রহ থাকুক, আমার জীবনে কখনো এমন কিছু ঘটেনি যেটাকে অতিপ্রাকৃত বলা যায়। সবসময় শুধু গল্প পড়েছি, ভিডিও দেখেছি, মনে হতো এসব বানানো নাটক। একচুলও বিশ্বাস করতাম না। কিন্তু এখন এই মুহূর্তে রাত 3টা বাজে। আমি আমার ঘরের দরজাটা 2টা সিটকিনি দিয়ে বন্ধ করে রেখেছি। ঘরের ভেতরের বাতিটা পুরোটাই জ্বালিয়ে রেখেছি। বাইরে বারান্দা থেকে একটি কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে মাঝে মধ্যে। আর আমি একা একখানা ডেস্কে বসে লিখছি, যেটা আমি জীবনে ভাবিওনি যে একদিন লিখতে হবে। আমার হাতে কাঁপুনি ধরেছে। আমি ঠিক জানি না এটা ভয় নাকি ঠান্ডা ঘামের জন্য। আপনাকে একটা গল্প বলবো। না, এটা গল্প না, এটা আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা, একটা অ্যাম্বুলেন্সের গল্প। নাম্বার 13। এই নাম্বারটাই নাকি অপয়া। কিন্তু আমি এখন জানি এটা শুধু অপয়া না, এটা একটা যন্ত্র, একটা দরজা, একটা যাত্রা যেখান থেকে ফিরে আসা সম্ভব না। আমি শুধু জানি আমি এখনো বেঁচে আছি, আর জানি আমি সেটা নিজের চোখে দেখেছি। এবং সেই রাতে আমি একা ছিলাম না। গত মে মাসের শেষের দিকে আমাদের অফিসের রুমানা আপা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন। উনি হেসে বলেছিলেন, তুই ভয় পাস না তো, তাই না? আমি বললাম, না আপা, এসব তো বানানো জিনিস, ইউটিউবে ভিউ বাড়ানোর ফাঁদ। উনি বললেন, তাহলে ভালোই হলো, তোর কাছেই তাহলে পাঠাচ্ছি। অ্যাম্বুলেন্স 13 নিয়ে শহরের দক্ষিণ অংশে কিছু কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে 1 জুন রাতে
লোকটা নাকি আবার দেখা যায়। তুই গিয়ে একবার দেখে আয়, ভিডিও করিস, দেখ কিছু পাওয়া যায় কিনা। আমি মুচকি হেসে বলেছিলাম, আপা ওটাও কি কদমতলির ভূতের মতো কিছু? উনি মাথা নাড়িয়ে বলেছিলেন, তুই যা, একবার গিয়ে নিজে দেখে আয়, তারপর বুঝবি এটা গল্প নাকি অন্য কিছু। আমি আগ্রহের চোটে হ্যাঁ বলেই ফেলেছিলাম। তেমন কিছু হবে না ধরে নিয়েই আমি আগে থেকেই গুগল ঘেটে অ্যাম্বুলেন্স 13 কেসটা খুঁজে বের করলাম। ঘটনা 2007 সালের জুন মাসের 1 তারিখে ঢাকার পুরনো জেনারেল হাসপাতাল থেকে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স বেরিয়েছিল রাত 1:45। গন্তব্য ছিল কামরাঙ্গীচরের একটি পুরনো কবরস্থান। গাড়িটা চালাচ্ছিল একজন লোক, আলম নাম ছিল তার, সাথে একজন হেল্পার, তার নাম ছিল জামাল। দুজনেই অভিজ্ঞ, কিন্তু গাড়িটা পৌঁছায়নি। পরে জানা যায় গাড়িটা রাস্তাতেই গায়েব হয়ে গেছে, কোথাও তার ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, এমনকি কোনো ট্রাফিক ক্যামেরাও ওটাকে ধরতে পারেনি। পুলিশ তদন্ত করে কিন্তু কিছু বের করতে পারেনি। তারপর একসময় হঠাৎ করেই কেসটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু শহরের ওই এলাকার কিছু মানুষ এখনও বলে, প্রতি বছর ঠিক 1 জুন রাতে 2:13 সেই অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। এমনকি কেউ কেউ দাবি করে ওটা তারা দেখেছে চলন্ত অবস্থায়, কিন্তু চালকবিহীন। এই কথাগুলো পড়ে তখনও আমার কিছু মনে হচ্ছিল না, বরং আমি ভাবছিলাম এটা দারুণ একটা স্টোরি হতে পারে। এমন কিছু হলে ভিডিওটা ফাটাফাটি হবে। আমি তো জানতাম না আমি আসলে কোথায় পা ফেলছি। 1 জুন রাত 12:30 আমি বাড়ি থেকে বাইকে করে রওনা হলাম হাসনাবাদ এলাকায়, যেখানে পুরনো সেতুর পাশেই সেই রহস্যময় রাস্তা। সেই রাস্তাটা এখন খুব একটা গাড়ি চলে না, আর চারপাশটা পুরোটাই কেমন যেন নির্জন। বুড়িগঙ্গা পেরিয়ে রাস্তার বাঁকে একটা জায়গায় থেমে গেলাম। ঘড়িতে তখন 1:57। আমি মোবাইলে রেকর্ডার অন করলাম, গলায় মাইক লাগালাম, আর সাথে সাথে ক্যামেরা স্ট্যান্ড সেট করলাম। তখনও আশেপাশে হালকা বাতাস, মাঝে মধ্যে দূরের কুকুরের ডাক, আর অনেক অনেক নীরবতা। ঠিক যখন 2:12 বাজে আমি একটু টেনশনে ছিলাম। ভাবলাম কিছু না ঘটলে বাড়ি ফিরে গিয়ে নিজের মতো করে একটা স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও বানিয়ে ফেলব। ঠিক তখনই শুনলাম একটা শব্দ, সাইরেনের শব্দ। দূর থেকে আসছে, খুব ধীরে ধীরে। আর এটা সাধারণ সাইরেন না, যেন পানির তলার মতো কেমন একটা মোটা ভারী আওয়াজ। শব্দটা বড় হচ্ছিল, আমার মেরুদণ্ড বরফ হয়ে গেল। আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, আর সামনে রাস্তার দিকে আমি ওটা দেখলাম, একটা পুরনো সাদা অ্যাম্বুলেন্স। মডেল দেখে মনে হলো 80-র দশকের। তার উপর লাল নীল আলো টিমটিম করছে, কিন্তু শব্দ একদম কম। এবং সবচেয়ে অদ্ভুত, চালকের সিটে কেউ নেই। গাড়িটা রাস্তা দিয়ে হেঁটে আসার মতো করে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি জমে গেছি, নড়তে পারছিলাম না, যেন শরীরটা পাথর হয়ে গেছে। অ্যাম্বুলেন্সটা এসে আমার সামনেই থামলো। কোনো প্রকার শব্দ নেই, চারপাশে শুধু ঘন কুয়াশা। তারপর ধীরে ধীরে পেছনের দরজাটা খুলে গেল। একটা ঠান্ডা বাতাস আমার মুখে লাগলো। আমি দেখি ভেতরে একটা স্ট্রেচার, তার উপর সাদা কাপড় দিয়ে ঢাকা, কিন্তু কাপড়টা নড়ছিল, যেন নিচে কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি ক্যামেরা নামিয়ে ফেললাম, আর ঠিক তখনই খুব স্পষ্টভাবে একটি মেয়ে কণ্ঠে একটা কথা আমার কানে এলো, আজ আবার ফিরে এসেছি। আমি দৌড় দিলাম, ঠিক মনে নেই কোন দিকে ছুটছিলাম। পেছনে তাকাইনি একবারও, পা কাঁপছিল, কিন্তু আমি দৌড়াচ্ছিলাম। তখন মনে হচ্ছিল কেউ আমার পেছনে ছায়ার মতো ছুটে আসছে। আমি যখন সেই রহস্যময় রাস্তাটি ছেড়ে মূল সড়কে পৌঁছালাম, সব কিছু নিস্তব্ধ। অ্যাম্বুলেন্সের কোনো চিহ্নও নেই, যেন কিছুই হয়নি এতক্ষণ। আমি সেই রাতে ফিরে এসে আর ঘুমাইনি। সারা রাত শুধু রেকর্ড প্লেব্যাক করেছি, শব্দগুলো শুনেছি, সাইরেনটা, সেই কণ্ঠস্বরটা। আরেকবার শোনার পর মনে হলো সেই কণ্ঠটা যেন পরিচিত, কিন্তু কিছুতেই মনে পড়ছে না এটা আমি কোথায় শুনেছি। এটা আমার প্রথম রাত ছিল, প্রথম সাক্ষাৎ। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আমার ঘরের দরজায় সেই রাতে কেউ টোকা দিয়েছিল। একবার না, একে একে 3বার টোকা দিয়েছিল, আর দরজার নিচ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে এসেছিল আমার রুমে। সেই রাতের পর থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। না, ওটা আমার কোনো দুঃস্বপ্ন ছিল না। যেটা আমি দেখেছি, শুনেছি, সব কিছু রেকর্ড করা ছিল, ক্যামেরায়, অডিওতে এবং নিজের চোখে আমি দেখেছি। ভোর রাতে বাড়ি ফিরেই প্রথমেই দরজা লাগিয়ে ভেতরে ঢুকলাম।
দরজার নিচে তখনও একটু পানির দাগ ছিল। আমি পরিষ্কার করে মুছে ফেললাম, যেন কিছুই হয়নি, যেন এই রাতটাই আমার জীবনে আসেনি। কিন্তু জানেন, মুছে ফেললেই কি আর কোনো ভয় মোছা যায়? সেদিন সকালেও কিছুক্ষণ ঘুমাতে পেরেছিলাম, কিন্তু একদম ঘুমের মাঝখানে কানে বাজে সেই একই কণ্ঠ, আমি আবার ফিরে এসেছি। চোখ মেলে দেখি আমার ঘরের জানালাটা অল্প খুলে আছে, হাওয়ায় পর্দা দুলছে। জানালায় ঠিক ওই মুহূর্তে একটা পাখি বসেছিল। পাখিটা ছিল কালো, একটু অদ্ভুত রকমের। ওটা আমাকে সরাসরি তাকিয়ে দেখছিল, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হলো আমাকে কেউ যেন নজরদারি করছে। ওটা আর পাখি না, ওটা যেন অন্য কিছু। যাই হোক, আমি সেদিন অফিসে যাইনি, শরীর খারাপ বলে ছুটি নিয়েছিলাম। কিন্তু আসলে আমি মাথা ঠান্ডা করতে চাচ্ছিলাম। বিকেলের দিকে আমি ভিডিওগুলো রিভিউ করা শুরু করলাম। তখনই কিছু ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলাম। প্রথমত, ক্যামেরা রেকর্ডিংয়ের এক জায়গায় সাইরেনের আওয়াজটা হঠাৎই একসাথে 2টি ট্র্যাকে বাজছিল। একরকম নয়, একটার সুর আলাদা। আর দ্বিতীয়ত, পেছনের সেই কণ্ঠস্বর। আমি আবার ফিরে এসেছি। এই লাইনটা যদি বারবার শোনেন তাহলে বুঝবেন, একটা আবার শব্দে ভীষণ রকম একটা যন্ত্রণা মিশে আছে, যেন একটা শোক। আর আমার মনে হচ্ছিল সেই কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি। আমি প্লেব্যাক থামালাম, কিন্তু জানি না কেন একটা পুরনো নাম বারবার ঘুরে ফিরে আমার মাথায় আসছিল। নামটি হলো সানজিদা। একটা সময় ছিল যখন আমি গুলিস্তানে একটা কোচিংয়ে পড়তাম। তখন এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল সানজিদা নামে। খুব চুপচাপ, গম্ভীর ধরনের মেয়ে। ওর মা বাবা নাকি অনেক আগেই মারা গিয়েছিল, মামার বাড়িতে বড় হয়েছিল। সে মেয়েটি হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায়। পরে শুনেছিলাম একটা অ্যাক্সিডেন্টে ও মারা গিয়েছিল। কিন্তু আজ এতদিন পর হঠাৎ তার কথা কেন মনে পড়ছে আমার? আমি আর চুপ থাকতে পারছিলাম না। রাত তখন 9টা বাজে। আমি ছাদে উঠে একটা সিগারেট ধরালাম। চারদিকে শুনশান নীরবতা। ঢাকা শহরের রাতগুলো সবসময় ব্যস্ত থাকলেও কোথায় যেন একটা চাপা নিস্তব্ধতা লুকিয়ে থাকে। সেই সময়ই আমার মোবাইলে একটা মেসেজ এলো, অজানা একটি নম্বর থেকে। সেখানে লেখা ছিল, তুমি তো ফিরে এসেছো সাব্বির, এবার আমার পালা। রাত 2:13 আমি আবার আসব। আমি তখনই হাত থেকে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। একটা অপরিচিত নম্বর, অথচ নাম ধরে ডেকে কথা বলছে। আমি ফিরে এসেছি। আমি তখনও জানতাম না আমার সামনে কি অপেক্ষা করছে। পরদিন আমি সিদ্ধান্ত নিলাম এই কণ্ঠস্বরের ব্যাকগ্রাউন্ড বের করতে হবে। আমার একজন বন্ধু আছে, নাম অরূপ। সে সাউন্ড অ্যানালাইসিস করে। তার স্টুডিওতে গিয়ে আমি অডিও ক্লিপটা দিলাম। সে ভালোভাবে শুনল, একদম লেয়ার ভেঙে ভেঙে। তার চেহারাটা ধীরে ধীরে বদলে যাচ্ছিল। এক পর্যায়ে সে আমাকে বলল, এই ভয়েসটা কৃত্রিম না, একেবারে হিউম্যান ভয়েস। কিন্তু সাব্বির, তুই যেটা আমাকে দিলি, এখানে শুধু একটাই ভয়েস না, একটা মেন ভয়েসের নিচে একটা পুরনো ভয়েস, পুরোটাই সেকেন্ডারি ট্র্যাকে। তুই কি শুনবি? সে একটা হেডফোন এগিয়ে দিল আমার দিকে। আমি যখন সেটা কানে দিলাম, আমার শিরদাঁড়ায় বিদ্যুৎ খেলে গেল। সেই দ্বিতীয় ভয়েসটা বলছে, আমার লাশ পৌঁছায়নি, জায়গা হয়নি, আমার কবর হয়নি, আমি আছি। আমার মুখ শুকিয়ে গেল, আমি কিছু বলতে পারছিলাম না। অরূপ বলল, ভাই, এটা কিসের রেকর্ড? তুই কোথায় গিয়েছিলি? আমি তাকে সব কিছু খুলে বললাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দোস্ত, কিছু আত্মা নাকি মাটিতে জায়গা না পেলে ঘুরে বেড়ায়, বিশেষ করে যাদের শেষ বিদায়টা ঠিকমতো হয়নি, যেমন লাশ পৌঁছায়নি বা কবর দেওয়া হয়নি। সেই মুহূর্তে আমার মাথার মধ্যে একটা আগুন জ্বলে উঠল। অ্যাম্বুলেন্স 13, যেটা একটা লাশ নিতে যাচ্ছিল কিন্তু গন্তব্যে পৌঁছায়নি, মানে সেই লাশটা মাটিতে পৌঁছায়নি। আমি আবার সেই 2007 সালের অ্যাক্সিডেন্ট কেসটি রিভিউ করতে শুরু করলাম। তখন আমি একটা ছোট্ট রিপোর্ট খুঁজে পেলাম। একটি অচেনা তরুণীর লাশ নেওয়া হয়েছিল সেই অ্যাম্বুলেন্সে। ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি ছিল না বলে পরিবার কিছুটা তাড়াহুড়া করেছিল। নাম লেখা ছিল না, শুধু বলা ছিল 18 থেকে 19 বছরের তরুণী, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আমি কেঁপে উঠলাম। সেই তরুণী কি সানজিদা হতে পারে? আর আমি যদি ঠিক হই, তাহলে ওর আত্মা এখনও জানে আমি কে। রাত তখন 1:50। আমি জানালায় গিয়ে দেখলাম বাইরে সেই পাখিটা আবার বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার ফোন তখনই আবার ভাইব্রেট করলো। একটাই শব্দ এসেছিল মেসেজে, ছাদে আয়। আমি কিছু না ভেবেই ছাদে গেলাম।
ছাদে উঠে কিছুই দেখতে পাচ্ছিলাম না। প্রথমে হালকা বাতাস বইছে। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই। কিন্তু বাতাসের মধ্যে ভেসে এলো সেই কণ্ঠস্বর, তুই আমার নাম ভুলে গেছিস, কিন্তু আমি তোকে মনে রেখেছি। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমি অ্যাম্বুলেন্স 13-র ইতিহাস খুঁজে বের করব। এই আত্মা, যে মেয়েটা এখনো ঘুরে বেড়ায়, যার কবর হয়নি, যার এখনো বিদায় হয়নি, সে কি আমাকেই চায়, নাকি আমি কেবল একটা দরজার হাতল ধরে ফেলেছি যেটা খুললে আর ফেরা যায় না? এর পরের দিন রাত যখন গাঢ় অন্ধকারে ঢুকে পড়েছিল, আমি একটু চুপচাপ হয়ে আগের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছিলাম। ঠিক তখনই মনে হলো এই রহস্যটা কোনো একদিন আমাকে শেষ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থেকে ছুঁড়ে ফেলে দেবে। সে রাতে আমি গেলাম নজরুল চাচার বাড়ি। নজরুল চাচা আমাদের এলাকারই একজন অবসরপ্রাপ্ত বাসিন্দা, যিনি 2007 সালের সেই খারাপ রাতে ওই অ্যাম্বুলেন্স 13-কে কাছ থেকে দেখেছিলেন। সবাই ওকে একটু অদ্ভুত চোখে দেখত, কিন্তু আমার মনে হচ্ছিল হয়তো তার কাছে এই ঘটনার চাবিকাঠি রয়েছে। চাচার ঘরে ঢুকে দেখলাম পুরনো বই আর নোটবুকের নানান স্তূপ। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা, ওই রাতে আপনি কি কিছু দেখেছিলেন? অ্যাম্বুলেন্স 13-র ব্যাপারে কি কিছু বলতে পারবেন? তিনি কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, সাব্বির, আমি তখন কিছু বলতে পারিনি। কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু আজ আর থামতে পারছি না। তার কথা শুনতে শুনতে আমি বুঝলাম তিনি একা নন। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। একজন নারী ঢুকলেন। তার নাম রিজওয়ানা। তিনি একজন সাংবাদিক, যিনি দীর্ঘদিন থেকে অ্যাম্বুলেন্স 13 নিয়ে অনুসন্ধান করছেন। তার চোখে এক অদ্ভুত ভয় এবং একরকম জেদ। তিনি বললেন, সাব্বির, তোমার কাছে একটা নোটবুক আছে, তাই তো? ওই নোটবুকের পাতাগুলোতে আছে সেই রাতের চূর্ণীকৃত সত্য। আমাদের দুজনকে একসাথে এগোতে হবে। নোটবুকটা হাতে নিয়ে আমরা বসলাম। সেখানে লেখা ছিল আমার চোখ দিয়ে দেখা সেই ভয়ঙ্কর রাতের বর্ণনা। সে রাতে অ্যাম্বুলেন্স 13 এসে একটা অজানা মেয়ের লাশ নিয়ে গিয়েছিল, যার নাম কেউ জানত না। নজরুল চাচা লিখেছেন, মেয়েটা ছিল যেন জীবিত ও মৃতের মাঝে আটকে থাকা। সবার সাথেই কথা বলতো, কিন্তু কেউ তাকে দেখতে পেত না। আমরা সিদ্ধান্ত নিলাম একসাথে ওই নির্জন কবরস্থানে যাব, যেখানে বলে আসছিল রাতের অন্ধকারে কেউ এসে দাঁড়ায়, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। কবরস্থানে পৌঁছে দেখি চারপাশে শুধু নিস্তব্ধতা আর চাঁদের হালকা আলো। হঠাৎ বাতাসের মধ্যে ভেসে এলো সেই ভয়ঙ্কর শব্দ, স্থান হয়নি, স্থায়ী হয়নি। আমরা ক্যামেরা চালু করলাম, কিন্তু রেকর্ডিংয়ে কিছুই দেখা গেল না, শুধু শব্দের প্রতিধ্বনি। সে রাতে আমরা বুঝতে পারলাম এই মেয়েটার আত্মা শান্তি পায়নি, কারণ তার শেষ বিদায়ের মাধ্যমটাই অসম্পূর্ণ ছিল। আর অ্যাম্বুলেন্স 13 সেই অদৃশ্য কষ্টের বহনকারী। আমাদের সামনে এখন এক কঠিন সত্য, যা সামনে নিয়ে যাবে আরও গভীর ভয়ের পথে। রিজওয়ানা আর আমি সেই শব্দের মানে খুঁজতে একসাথে বেরিয়েছিলাম, লাশটির অতীত জানার জন্য। রিজওয়ানা বলল, সাব্বির, ওই মেয়েটার নাম জানতে পারলে হয়তো সব রহস্য খুলে যাবে। আমি আমার পরিচিত কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা বলেছে 2007 সালের গ্রীষ্মে একটি ছোট্ট শহরে এক অদ্ভুত ঘটনা ঘটে। আমরা সেই শহরে পৌঁছলাম। শহরটা ছিল পুরনো, ধুলোমাখা, যেখানে মানুষ কম আর কথা বেশি। স্থানীয়রা মুখে মুখে বলছিল ওই সময় একই রকম এক মেয়ের লাশ হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি। শহরের পুরনো হাসপাতালে ঢুকে আমরা খোঁজ শুরু করলাম। সেখানে হাসপাতালের রেকর্ড রুমে কাজ করা একজন বৃদ্ধা নার্স এসে বলল, আমি তখনও কাজ করতাম। ওই মেয়েটা আসার রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। সে আমার চোখের সামনে হাঁটছিল, কিন্তু তার চোখ ছিল শূন্য, যেন সে আর এই পৃথিবীর নয়। আমরা বুঝতে পারলাম মেয়েটা শুধুই একটি লাশ ছিল না, সে ছিল এক বেদনার ছায়া। যে জায়গায় সে যাওয়ার কথা ছিল সেখানে তাকে কেউ নিতে পারেনি। রাতে আমরা শহরের পুরনো পার্কের কাছে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখে এক ছায়াময়ী নারী আমাদের দিকে আসছে। তার চোখ ছিল ফাঁকা, মুখে অদ্ভুত এক মৃদু হাসি। রিজওয়ানা কাঁপতে কাঁপতে বলল, সাব্বির, আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। আমরা দৌড়ালাম, কিন্তু পেছনে সেই অদৃশ্য কণ্ঠ আমাদের বলছিল, স্থান হয়নি, স্থায়ী হয়নি। এই জায়গায় আমাদের অনুসন্ধান শুরু হয়েছে এক ভয়ঙ্কর রহস্যের, যা আজও ঘুম কেড়ে নেয় আমাদের। আমাদের সামনে এখন শুধু প্রশ্ন, ওই মেয়েটা কে, তার শেষ কথা কি ছিল, এবং কেন সে শান্তি পায়নি। রাত যখন শহরের ওপর গভীর ছায়া ফেলেছিল, তখন আমি আর রিজওয়ানা সেই পুরনো হাসপাতালের ধারে দাঁড়িয়েছিলাম। বাতাসে এক অদ্ভুত ফিসফিসানি, এমন কিছু যা কানে এসে বাজলেও সারা শরীর জুড়ে একটা শিহরণ বয়ে যেত। আমরা জানতাম
রহস্যটা আজ আমাদের কাছাকাছি এসে ঠেকেছে, আর আমাদের সামনে আরও বড় কোনো ধাক্কা অপেক্ষা করছে। রিজওয়ানা তখন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাব্বির, তুমি কি শুনছো ওই শব্দটা? মনে হচ্ছে কেউ আমাদের ডাকছে। আমি চারপাশে তাকালাম, কেবল গাছের পাতা হালকা দুলছে, কিন্তু সেই আওয়াজ যেন বাতাসের মধ্যে ভেসে উঠছিল। হঠাৎ দূরের কোনো এক জায়গা থেকে কেঁদে ওঠার মতো একটা আওয়াজ এলো, মৃদু নিঃশব্দ, যেন কারো বেদনার সুর। আমরা ছুটে গেলাম কাছের খালের ধারে, যেখানে জলের উপর কালো একটা ছায়া ভেসে উঠছিল। আমরা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালালাম, কিন্তু কিছুই দেখা গেল না। হঠাৎ রিজওয়ানার কাঁধে কে যেন ঠান্ডা হাত বুলিয়ে দিল। সে কাঁপতে কাঁপতে বলল, আমাদের সঙ্গে কেউ আছে। আমি পেছনে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। তখনই আমার ফোনে একটা বার্তা এলো, সেই অজানা নাম্বার থেকে। তুমি খুব কাছে এসেছো সাব্বির, কিন্তু সব কিছু জানতে পারবে না তুমি। হৃদয়টা যেন কেউ একটা বিশাল হাত দিয়ে চেপে ধরল। রিজওয়ানার দিকে তাকিয়ে বললাম, আমাদের এখন খুব সাবধান হতে হবে। এই রহস্য শুধু আমাদের জন্য নয়, এটা আরও বড় কোনো কিছু হবে। আমরা আবার সেই পুরনো হাসপাতালের আর্কাইভ রুমে ঢুকলাম। সেখানে জমে থাকা ধুলো আর স্যাঁতস্যাঁতে বাতাসের মধ্যে আমরা পেলাম সেই মেয়েটার নাম, সালমা। সে ছিল এক ছোট্ট গ্রামের মেয়ে, যিনি বহু বছর আগে এক অদ্ভুত অভিশাপের কবলে পড়ে গিয়েছিলেন। পুরনো কাগজপত্রের মধ্যে পাওয়া গেল সালমার মৃত্যুর সময় তার সঙ্গে থাকা একটি জাদুকরী মন্ত্রের বইয়ের উল্লেখ, যা গোপনে হাসপাতালের এক কক্ষে রাখা ছিল। সেই বই থেকেই রাতে ঘটে যাওয়া ভয়াবহতার সূত্রপাত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। হঠাৎ হাসপাতালের লিফটের আওয়াজ শোনা গেল, অথচ সেখানে কেউ ছিল না। লিফটের দরজা নিজে থেকেই খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝাপসা ছায়া। রিজওয়ানা ভয়ঙ্কর কণ্ঠে বলল, এখান থেকে এখনই চলে যেতে হবে সাব্বির। এই জায়গায় আর বেশি সময় থাকলে আমরা হয়তো মারা পড়ব। আমরা দ্রুত বাইরে চলে এলাম। পেছনে ফিরে দেখলাম সেই ছায়া আর আওয়াজ যেন আমাদের পিছু ছাড়ছিল না। সেই রাত থেকে আমি আর রিজওয়ানা জানলাম আমরা একটি অভিশপ্ত রহস্যের মুখোমুখি, যা আমাদের জীবনের সব কিছুকে বদলে দিতে পারে। সালমার সেই অভিশাপের কারণ কি? কেন তার আত্মা শান্তি পায়নি? আর আমরা কি সেই রহস্যের জট খুলতে পারবো? এসব নানান প্রশ্ন তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভয় তখন চুপচাপ ধীরে ধীরে কাটিয়ে দেয় মনটাকে। সে কখনো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে না, ঠিক যেমনভাবে আমাদের উপর নেমে এসেছিল অ্যাম্বুলেন্স 13-র বিভীষিকা। সেদিন ছিল শুক্রবার, দুপুর গড়িয়ে বিকেল। রিজওয়ানা আর আমি তখনও সালমার সেই কেস ফাইল আর মন্ত্রপুস্তক নিয়ে বসে আছি। পুরনো হাসপাতালের সেই আর্কাইভ রুম থেকে যেটুকু বের করতে পেরেছি, তাতে একটা জিনিস নিশ্চিত ছিল, সালমার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল না। এটা ছিল পূর্ব পরিকল্পিত, হয়তো অভিশপ্তও। আমরা একটা নাম পেলাম, ডক্টর ফারহাদ হোসেন, সেই সময়ের চিকিৎসক, যার তত্ত্বাবধানে সালমাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার নামটা শেষ পর্যন্ত সব রেকর্ড থেকে গায়েব। কেউই এখন তার আর কোনো খোঁজ জানে না। আমি একটা ফোন নাম্বার খুঁজে পেলাম, পুরনো ফাইলের কোনায় হস্তলিখিত কালি দিয়ে লেখা, ডাক্তার ফারহাদ, যদি জানতে চাও কেন সালমা মরল, তবে ওকেই খোঁজো। আমি নাম্বারটা ট্রাই করলাম। ওপাশ থেকে ফোনটা রিসিভ করলো কেউ একজন এবং বলল, হ্যালো। একটা গলা শুনতে পেলাম আমি, শুকনো আর কাপা, যেন বহুদিন পর কারো সঙ্গে কথা বলছে। আমি বললাম, আপনি কি ডক্টর ফারহাদ হোসেন? তোমরা কি সালমার কথা জানো? হ্যাঁ, আমরা জানি। আপনি কি আমাদের সঙ্গে দেখা করবেন? এখনও অ্যাম্বুলেন্স 13-র ইঞ্জিনটা রাতে বাজে। শোনো, আমায় বিরক্ত করো না, ওরা চায় না কেউ সত্যটা জানুক। এই বলে লাইনটা কেটে গেল। আমি আর রিজওয়ানা অনেকক্ষণ চুপ করে বসেছিলাম। একটা পুরনো মরচে ধরা ফোনের ভেতর থেকেও এত আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, সেটা কল্পনাও করতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিলাম, উনি যেখানেই থাকুক না কেন খুঁজে বের করব। কিছু তো আছে যা সবাই আড়াল করে গেছে, সেই সত্যটা আমাদের জানা দরকার। ডক্টর ফারহাদ এখন একটা পাহাড়ি এলাকায় পুরনো চেম্বারে থাকেন, যেখানে আর কোনো রোগী যায় না। আমরা লোকেশন ট্রেস করে পৌঁছে গেলাম তার ঠিকানায়। ছোট্ট একটি কাঠের ঘর, জানালায় মোটা পর্দা, সামনে কিছু শুকনো পাতার স্তূপ। দরজায় ধাক্কা দিতেই একজন মধ্যবয়সী লোক দরজা খুলে দাঁড়ালেন। চোখে ঘুম, মুখে অবসাদ আর এক অদ্ভুত ভয়। তোমরাই তাহলে সাব্বির আর রিজওয়ানা? হ্যাঁ। আপনি আমাদের চিনলেন কিভাবে? তোমরা আসার আগেই জানতাম। অ্যাম্বুলেন্সটা রাতে আমার ঘরের পাশ দিয়ে গেছে গতকাল। আমাদের শরীর জমে গেল। তিনি চুপচাপ ভেতরে নিয়ে গেলেন। আমরা বসলাম একটা ঘোলাটে কাচের জানালার পাশে। তিনি কাপা হাতে একটা পুরনো সিগারেট ধরালেন। সালমা, ও ছিল অন্যরকম। যখন ওকে হাসপাতালে আনা হয়, সে তখন অজ্ঞান ছিল।
কিন্তু ওর শরীরে কোনো আঘাত ছিল না, শুধু বুকের মাঝখানে একটা আঁচড়ের মতো দাগ, যেটা দেখতে ঠিক জ্বলন্ত রড দিয়ে পোড়ানোর মতো। আমি আর রিজওয়ানা একে অপরের দিকে তাকালাম। তিনি আবার বলতে লাগলেন, একদিন রাতে ও হঠাৎ জেগে উঠে চিৎকার করতে লাগলো, তারা এসেছে, তারা আমাকে নিতে এসেছে। আমি নার্সদের ডেকে ওকে শান্ত করি, কিন্তু তখনই আমার মনে হলো এটা কিছু মানসিক সমস্যা নয়, ওর ভেতরে কিছু একটা আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল 13 তারিখ রাতে। সেই রাতে অ্যাম্বুলেন্স 13 নিয়ে ওকে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। আমিও ছিলাম ওর সঙ্গে। এতটুকু বলেই ডক্টর ফারহাদের চোখ জলে ভরে উঠল। রাত 3টার সময় আমরা রওনা দেই। সালমা তখন ঘুমন্ত। রাস্তার মাঝপথে অ্যাম্বুলেন্সটা হঠাৎ থেমে যায়। চালক বলে, সালমা নেই। আমি নেমে আসি দেখতে। পেছনে তাকিয়ে দেখি সালমা আর নেই, কেবিনে নেই, বিছানাতেও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ বলল, তোমরা কখনোই অ্যাম্বুলেন্স 13 ব্যবহার করনি, ওই নম্বরের কোনো অ্যাম্বুলেন্সই নেই আমাদের গলা শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, সেই রাত থেকেই আমি এই শহর ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে এখনও শুনি সেই অ্যাম্বুলেন্সের সাইরেন। তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফিরে আসছিলাম। গাড়ির জানালা দিয়ে দূরের পাহাড়ে অদ্ভুত ঝলকানি দেখলাম, যেন কেউ আলো জ্বালিয়ে আবার নিভিয়ে দিচ্ছে। রিজওয়ানা বলল, সাব্বির, তুমি কি লক্ষ্য করেছ, সালমার মৃত্যুটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তাকে সরিয়ে ফেলার জন্য কেউ বা কিছু একটা ইচ্ছাকৃতভাবে করেছে এটা। আমার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেন? কে এই সালমা? আর এই অ্যাম্বুলেন্স 13 এর রহস্যটাই বা কি? আমি বাড়ি ফিরে একটা ভিডিও ক্লিপে চোখ রাখি। এটা আমাকে একজন অজানা ইউটিউব ব্যবহারকারী পাঠিয়েছে। ভিডিওর টাইটেল লেখা ছিল, যে রাতে ওকে নিয়ে যাওয়া হয়েছিল। চোখ বড় হয়ে গেল আমার। ভিডিওতে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স 13 ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর পেছনের কাচের জানালা দিয়ে সালমার মতো একটা ছায়ামূর্তি চেয়ে আছে। কিন্তু তার পেছনে বসে থাকা ছায়াটা মানুষের মতো না। তাকে দেখে মনে হলো তার মুখ নেই, কেবল গভীর দুটি ফাঁকা চোখ আর একটা হা করা মুখ। সেটা যেন চিরকাল শোক করে যাচ্ছে। রাত তখন 3:13। এই মুহূর্তেই আমি আপনাকে ইমেলটা লিখছি, আর পাশের রাস্তা দিয়ে হঠাৎই একটা সাইরেনের আওয়াজ কানে এলো। জানালার পাশে এসে দাঁড়ালাম। কেবল দেখতে পেলাম একটা সাদা অ্যাম্বুলেন্স ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে কুয়াশায়। তার গায়ে বড় করে লেখা 13। আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা যতই এগোচ্ছি, কিছু যেন ততটাই কাছে এগিয়ে আসছে আমাদের দিকে। সেদিন রাতটা কেমন অদ্ভুতভাবে নীরব ছিল। কোনো গাড়ির শব্দ নেই। পাশের ফ্ল্যাটের কুকুরটাও যেন হঠাৎ করেই চুপ করে গেছে। রিজওয়ানা বলছিল, এমন রাতেই নাকি সবচেয়ে বেশি কিছু ঘটে। আমার ভেতরে তখন কিছু একটা ধীরে ধীরে গজিয়ে উঠছিল, কোনো তীব্র টান, ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ। আমি জানতাম আর দেরি করা যাবে না, আমাদের এখনই বের হতে হবে। এখনই বুঝতে হবে সালমার অতীতটা ঠিক কী ছিল। আর একটা ব্যাপার পরিষ্কার হয়ে উঠছিল, এই অ্যাম্বুলেন্স 13 শুধু একটা গাড়ি না, এটা একটা চলন্ত অভিশাপ। এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, আর যাদের ছুঁয়ে যায় তারা আর আগের মতো থাকে না। সেই পুরনো কেস ফাইলটি ঘাঁটতে ঘাঁটতে আমরা খুঁজে পেলাম সালমার গ্রামের নাম, পীরনগর। ছোট্ট একটা গ্রাম, খুব একটা লোকজন নেই, মোবাইল নেটওয়ার্কও দুর্বল, কিন্তু গ্রামটা ঘিরে আছে কিছু অস্বাভাবিক কাহিনী। আমরা রওনা দিলাম। পথে যেতে যেতে রিজওয়ানা বলে উঠল, সাব্বির, জানো তো আজ 13 তারিখ। আমি চুপ করে রইলাম। হালকা হাসি দিলেও মনের ভেতরটা কেমন জানি ধূসর হয়ে গেল। পীরনগরে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। গ্রামের রাস্তা ফাঁকা, বাতি কম, আর কিছু বাচ্চা কিশোর পানের দোকানের সামনে বসে অলস চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। এক বৃদ্ধ আমাদের দিকে এগিয়ে এলেন। সে আমাদের জিজ্ঞেস করলো, তোমরা কি সালমার কথা জানতে চাও? আমি বললাম, আপনি কি জানেন তার কথা? ও ছিল অভিশপ্ত, ছোট থেকেই আলাদা ছিল। ওর চোখে কিছু একটা ছিল যেটা সাধারণ চোখে দেখা যেত না। এই কথা বলতে বলতেই সেই বৃদ্ধের গলার স্বর নিচু হয়ে গেল। একদিন গ্রামের পাশে সেই পুরনো শ্মশানে ওকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়, কারো স্পর্শে যেন ছ্যাঁকা খায়। ওর শরীরে তখন পুড়ে যাওয়ার দাগ। তারপর থেকেই ও বদলে যেতে থাকে। আমি বললাম, কিভাবে? ও কারো দিকে চোখ তুলে চাইতো না, কিন্তু মাঝে মধ্যে কাঁদত, একেবারে নিঃশব্দে। আর রাতে ওর ঘর থেকে কেমন যেন শব্দ আসতো, যেন কেউ ফিসফিস করছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এই কথা শুনে। তিনি বললেন, একদিন হঠাৎ করেই সালমা হারিয়ে যায়। পরে শহরের হাসপাতালে পাওয়া যায় ওকে।
আর ঠিক সেদিন থেকেই ওর গ্রাম জুড়ে শুরু হয় অশান্তি। দুজনের অদ্ভুত মৃত্যু ঘটে। একজন গলায় দড়ি দিয়েছিল, আরেকজন পুকুরে ডুবে মারা যায়। কিন্তু দুজনের চোখে ছিল খোলা, আর দেহের পাশে ছিল এক টুকরো সাদা কাপড়, যেটাতে লেখা ছিল অ্যাম্বুলেন্স 13। আমরা তখনই বুঝে গেলাম অ্যাম্বুলেন্সের রহস্যটা এই গ্রাম থেকেই শুরু হয়েছিল। আমি আর রিজওয়ানা ঠিক করলাম রাতে সেই শ্মশানটা একবার দেখেই আসা উচিত। লোকজন বলছিল ওখানেই সালমাকে প্রথম অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্মশানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। জায়গাটা এতটাই নিস্তব্ধ আর ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল এখানে শব্দও জমে থাকে। বাতাস চলছিল না, গাছের পাতাও নড়ছিল না। কেমন যেন মনে হলো পুরো গ্রহটাই দাঁড়িয়ে গেছে সেই মুহূর্তে। আমরা দুজনে টর্চ নিয়ে এগিয়ে গেলাম। মাটিতে কিছু পোড়া কাঠ, আধপোড়া কাপড় আর একটা পুরনো ধাতব বাক্স পাওয়া গেল। সেটা খুলতেই রিজওয়ানার মুখ বিবর্ণ হয়ে গেল। ভেতরে একটা সাদা পোশাক, হাসপাতালের গাউন, আর পেছনে লাল কালিতে লেখা 13। তার নিচে ছিল একটা ছেঁড়া কাগজ। কাগজে লেখা ছিল তারা ওকে ছেড়ে যায়নি, তারা গাড়ির ভেতরেই আছে। কেউ জানে না চালককে, কেউ জানে না কে পথিক আর কে মৃত। যারা একবার চড়ে তারা নেমে আসে না। আমরা বাক্সটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা সাইরেন। হালকা দূর থেকে শোনা যায় এমন কেউ যেন পুরনো ক্যাসেটে চালিয়ে রেখেছে অ্যাম্বুলেন্সের শব্দ। আমরা পেছনে তাকিয়ে দেখি কিছুই নেই, কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা আমাদের ঠিক ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে। সেদিন রাতের পর আমরা বুঝে গেলাম অ্যাম্বুলেন্স 13-র সঙ্গে যুক্ত কেউ বা কিছু আমাদের দিকে এগিয়ে আসছে। শুধু সালমা না, এজন্য একটা চক্র। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল যখন রিজওয়ানার গলার নিচে লাল দাগ দেখা গেল, ঠিক যেমনটা সালমার শরীরে ছিল, বুকের মাঝখানে পুড়ে যাওয়া দাগের মতো। সে সেদিন রাতে কাঁদতে কাঁদতে বলেছিল, আমি ওকে স্বপ্নে দেখেছি সাব্বির, আমি ছিলাম অ্যাম্বুলেন্সের ভেতরে। আর সালমা আমার দিকে তাকিয়ে বলছিল, এবার আমি তোকেও নিয়ে যাব। আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি জানি রিজওয়ানা মিথ্যা বলে না। পরদিন এক নামহীন পোস্টাল চিঠি আসে আমাদের ঠিকানায়। চিঠির ভেতরে লেখা ছিল, ডাক্তার ফারহাদ তোমাদের সব বলেননি। সালমা তখন গর্ভবতী ছিল, আর যেটা সে জন্ম দিচ্ছিল সেটা মানুষ ছিল না। আমরা চুপ হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। চিঠির নিচে একটা ম্যাপ আঁকা ছিল, সেই পুরনো হাসপাতালের পেছনের পরিত্যক্ত গোদামের দিকে ইশারা করে। আর লেখা ছিল, যদি শেষটা জানতে চাও তবে ওখানে যাও, কিন্তু একা যেও না। রিজওয়ানা আর আমি সিদ্ধান্ত নিলাম আমরা সেখানে যাব। যদি অ্যাম্বুলেন্স 13-এর ভয়ানক সত্যটা জানতে হয় তবে যে কোনো ভয়কে পার হতে হবে। রাত তখন 11:43। আমি জানি এই গল্পটা আজ রাতেই শেষ হবে, আর সেটা হয়তো আমাদের দিয়েই হবে। রিজওয়ানা চুপচাপ বসে আছে বিছানার এক কোণে, হাতে একটা পুরনো ছবি, সালমা আর একটা ছোট্ট মেয়ের ছবি। মেয়েটা সালমার কোলের দিকে ঝুঁকেছিল, আর সালমা তার চোখ দুটো যেন কোনো এক গভীর দুঃস্বপ্নের দিকে তাকিয়ে আছে। এই ছবিটা এসেছে সেই চিঠির সঙ্গে, যেটা বলেছিল শেষটা জানতে চাইলে সেই পুরনো হাসপাতালের গুদামে যেতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা যাচ্ছি পুরনো হাসপাতালের গুদাম ঘরে, যেখানে ভয় জমে থাকে। গাড়িতে করে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগেনি। পুরো বিল্ডিংটা এখন ধ্বংসপ্রায়। দেয়ালের সিমেন্ট খসে পড়েছে, জানালায় কাচ নেই, ছাদ থেকে জল চুইয়ে পড়ে নিচে জমে থাকা আবর্জনার ওপর। গুদামের দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল, যেন কেউ আমাদের জন্য অপেক্ষা করছে। ভেতরে ঢোকার সাথে সাথে নাকি একটা গন্ধ আসলো, পচা ওষুধ, পুরনো কাপড় আর কিছু অপার্থিব ধাতব ঘ্রাণ। তখনই আমার চোখ পড়ল একটা পুরনো স্ট্রেচারে সাদা চাদর ঢাকা একটি দেহ। রেজওয়ানা চিৎকার করল না, কাঁদলও না, সে শুধু বলল, ওটা সালমা। আমি কিছু বলিনি। চাদরটা সরাতেই বুকটা থমকে গেল। না, সেটা সালমা না, সেটা সেই মেয়েটা যার ছবি আমাদের হাতে এসেছে। তার চোখ খোলা, ঠোঁটে আধ ভাঙা একটা হাসি, আর তার গলার নিচে খুব হালকা করে লেখা 13। গুদামের ভেতরের এক দেয়ালে পুরনো অপারেশন থিয়েটারের দরজা, লোহার দরজা, তালা নেই, কিন্তু ঠেলে খুলতে খুব শক্তি লাগে। ভেতরে ঢুকতেই মনে হলো সময় থেমে গেছে। দেয়ালের চারপাশে একের পর এক ফাইল, পুরনো এক্সরে, আলট্রাসোনোগ্রাফি আর কিছু জার্নাল। একটা জার্নালে স্পষ্ট করে লেখা, সালমা, 26 বছর বয়স, গর্ভাবস্থা স্বাভাবিক নয়, ভ্রূণের মাথার গঠন অস্বাভাবিক, 4র্থ মাসেই দেখা যাচ্ছে অতিরিক্ত হাড়ের গঠন।
ডাক্তার ফরহাদকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন এটিকে বিশেষ চিকিৎসার আওতায় রাখা হোক। আরেকটা পৃষ্ঠায় লেখা, রাত 2:13, সিজার সম্পন্ন, কিন্তু ভ্রূণ মানুষ না, বিকৃত গঠন, ধাতব ঘ্রাণ। শিশুটি জন্মের পর কান্না করেনি। চোখ খোলার পর নার্স রুবিনা জ্ঞান হারান। শিশুটিকে গোপনে হাসপাতালের পেছনের কামরায় রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স 13তে করে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি কাঁপতে লাগলাম। রিজওয়ানা আমার হাত চেপে ধরল। তুমি বুঝতে পারছো সাব্বির, অ্যাম্বুলেন্স 13 দিয়ে শুধু লাশ না, এসব জিনিস সরানো হতো। তারা জানতো এসব মানব নয়। আমার মুখ শুকিয়ে যাচ্ছিল। আর তখনই আমরা শুনতে পেলাম একটা শব্দ, সেই পুরনো সাইরেন। খুব দূর থেকে আসা একটা সাইরেনের শব্দ, একেবারে অচেনা রিদমে বাজছিল। আমরা দরজার দিকে তাকিয়ে রইলাম। তারপর পেছনের একটা লোহার দরজা ধীরে ধীরে খুলে গেল নিজে থেকেই। ভেতরে একটা র্যাম্প, নিচে নামার পথ, অন্ধকার, ঠান্ডা আর ভিজে। আমরা নামতে থাকলাম। প্রায় 20টি সিঁড়ি নামার পর একটা ছোট্ট হলঘর। ঘরের একপাশে একটা পুরনো ধুলো ধূসরিত অ্যাম্বুলেন্স। এটাই সেই অ্যাম্বুলেন্স 13। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। গায়ে ঠান্ডা জমেছিল আর গায়ে কাটা দিয়ে উঠল। গাড়ির দরজাটা খোলা ছিল। ভেতরে একটার পর একটা ফাইল, কিছু ছবির স্লাইড আর একটা ক্যাসেট প্লেয়ার। চালু করতেই এক নার্সের ভয় পেয়ে কাঁপা কণ্ঠস্বর, তারা এখনো গাড়িতেই আছে। আমি ওদের নিজের চোখে দেখেছি। ওরা বেঁচে নেই, কিন্তু নড়ছে। ডাক্তার ফারহাদ আমাদের মেরে ফেলবে যদি আমরা কিছু বলি। প্লেয়ারটা বন্ধ হয়ে গেল আবার নিজে থেকেই। রিজওয়ানা এবার প্রথমবারের মতো ভেঙে পড়ল। সে চিৎকার করে কাঁদছিল। তারা এই গাড়িতে বাচ্চাদের নামিয়ে দিত। এই গাড়ি শুধু মৃত্যু বহন করত না, এক ধরনের অভিশপ্ত প্রাণবন্ত দুঃস্বপ্ন ছিল এটা। আমি তার হাত ধরে বললাম, আমাদের এখন যেতে হবে। ঠিক তখনই গাড়ির পেছনের দরজা খুলে গেল নিজে থেকেই। ভেতর থেকে একটা আওয়াজ এলো। না, ঠিক আওয়াজ না, বরং একটা নিঃশব্দ ডাক, মাথার ভেতরে কথা বলার মতো। তোমরা জেনে গেছো, এখন তোমরাও সেই অংশ। আমার সামনে হঠাৎ করেই সালমার সেই মুখটা ভেসে উঠল, যেটা আমি দেখেছিলাম প্রথম রাতে হাসপাতালে। কিন্তু এবার সে চুপচাপ দাঁড়িয়ে ছিল না। সে আমার দিকে এগিয়ে এলো, গলা দিয়ে কেবল একটা শব্দ, তারা এখন তোমাদের খুঁজবে। রিজওয়ানা অজ্ঞান হয়ে গেল। আমি তাকে টেনে বাইরের দিকে নিয়ে দৌড় দিলাম। পেছনের দরজাগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা কোনো মতে গেট পেরিয়ে বাইরে এলাম। বাইরে এখন ভোর। পাখির ডাক নেই, হাওয়া নেই, শুধু একটা শব্দ, ধাতব শব্দ, যেন দূরে কোথাও একটা অ্যাম্বুলেন্সের দরজা আবার বন্ধ হচ্ছে। এই লেখাটা আমি লিখছি আমার বাড়ির ঘরে বসে। রিজওয়ানা এখনও ঘুমাচ্ছে। ওর ঘাড়ের নিচে সেই আগুনের দাগটা স্পষ্ট। আমি জানি আমরা এই গল্প থেকে মুক্তি পাবো না। কেন জানো? কারণ আজ ঠিক 13 দিন হয়ে গেছে সেই রাতের পর। আর আজ ভোরে আমার বাসার সামনে কে যেন একটা পুরনো সাদা রঙের গাড়ি দাঁড় করিয়ে রেখে গেছে। চাবিটা দরজায় ছিল। গাড়ির গায়ে লেখা ছিল একটা সংখ্যা 13, আর ভেতরের ড্যাশবোর্ডে রাখা একটি কাগজে লেখা, তুমি এখন ওদের একজন, তোমার কাজ শুরু হলো। আমরা বাড়ি ফিরে আসার পর এক মুহূর্তও শান্তিতে ঘুমাতে পারিনি। রিজওয়ানা মুখে কিছু বলে না, কিন্তু রাতে ঘুমের মধ্যে কেউ একজনের নাম ধরে চিৎকার করে ওঠে, সালমা, ওই বাচ্চাটাকে নামাও প্লিজ। আমি জানি ও ভুল কিছু দেখেনি। ওই অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকেছিল। গতকাল রাত 1:13 আমার দরজার সামনে আবার দাঁড়িয়েছিল সেই সাদা গাড়িটা। আমি জানালার ফাঁক দিয়ে দেখেছি। ভেতরে কেউ বসে নেই, তবুও সাইরেনটা ধীরে ধীরে বাজছে, কানে নয়, যেন মাথার ভেতর। ভোরবেলা চায়ের কাপ হাতে আমি নিচে নেমে গিয়েছিলাম। গাড়ির গায়ে তখন লেখা ছিল, অ্যাম্বুলেন্স 13 পরের জন তুমি। আজ আমি ঠিক করেছি আমি সেই গাড়িটা নিয়ে যাব। যেখানে নিয়ে যেতে চাই নিয়ে যাক। কারণ আমার মনে হচ্ছে কেউ একটা অসমাপ্ত কাজ আমার হাতে তুলে দিচ্ছে। হয়তো আমি একমাত্র ব্যক্তি যে এটা শেষ করতে পারবো। আর যদি না পারি, তাহলে এই ভয় এখানেই শেষ হবে না, এই গল্প থামবে না। তুমি যখন রাস্তায় হঠাৎ একটা সাদা পুরনো অ্যাম্বুলেন্স দেখবে, জানবে এটা কারো শেষ যাত্রা নয়, এটা হয়তো কারো নতুন অভিশাপের শুরু। সাবধান থেকো, অ্যাম্বুলেন্স 13 এখনও রাস্তায়। প্রিয় লিসেনার্স, এই বলে তিনি তার ইমেলটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এই অ্যাম্বুলেন্স 13 এর দ্বিতীয় সিজনটাও আমরা নিয়ে আসতে পারি, তবে সেক্ষেত্রে আপনাদের মতামত একান্ত প্রয়োজন। তাই আশা করব সবাই কমেন্টে জানাবেন দ্বিতীয় সিজন আসবে কি আসবে না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। কথা হবে
আগামী কোনো ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।